সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন, বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। তাহলে কি বাংলাদেশ চীন পাকিস্তানকে সাথে নিয়ে ভারত আমেরিকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে? গাজার বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে, কেউ কেউ সাহরির প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী, শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আত্মচিৎকার আর আতঙ্কিত মানুষদের দিক বিদিকে ছোটাছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবারও দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায়। রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করব হাত জোর করে, বেশি কিছু না, ফিলিস্তিনি ভাইদের জন্য, বোনদের জন্য, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাদের জন্য একটু দোয়া করুন। তারা খুবই বিপদে আছে ভাই, খুবই বিপদে আছে। এই রমজান মাসে যেহেতু ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে, সেহেতু যদি রোজা থেকে থাকেন অন্তত ইফতারির সামনে নিয়ে তাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদের সহায় হন। ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ। আমরা রমজান মাসে রোজা রাখছি, সারাদিন রোজা রেখে সামনে কত রকমের খাবার নিয়ে ঠান্ডা শরবত দিয়ে ইফতারি করি, আর তারা তাদের রক্ত দিয়ে জুস বানিয়ে পান করছে ওই নেতানিয়াহু, ওই আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আসলে ভাষা হারিয়ে ফেলছে। আপনারা সকলে জানেন গতকাল 400-রও বেশি ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশুদেরকে হত্যা করা হয়েছে। তাছাড়াও গাজার প্রধানমন্ত্রীকেও হত্যা করেছে ইসরায়েল। গোটা বিশ্বে যতগুলো মুসলমান আছে তারা যদি থুতু নিক্ষেপ করে, অন্তত যে ইহুদির বাচ্চারা আছে তারা বন্যার পানির মতো ভেসে যাবে। কিন্তু সেই গোটা কয়েক ইহুদিরাই আজকে পৃথিবীর বুকের ভিতরে মুসলিমদেরকে একদম নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, তাদের জন্য একটু দোয়া করবেন, সেহরি করে, ইফতারি করে, তাদের জন্য ইফতারির সামনে একটু দোয়া করবেন। রমজান মাসে আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই হয়তো দেখেছেন। তাছাড়াও আরও অনেক আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে এই বিষয়টি ভিডিওতে হাজির হওয়া। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। দেখেন, আমি আবারও বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন, আপনার তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি প্রধান বাসভবন যমুনা, সেইখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে
তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, সেখানে আলাদা কথা। তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে ডক্টর ইউনূস, সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলো তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা বাড়ে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে পাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু। কেন? তারা পলিটিক্যালি পাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এই দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, যে ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোনো রকম কথা আসলো না। কেন? এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনূসকে অনেকে অপছন্দ করতে পারেন, বিষয়টা আলাদা। কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে, সো এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনূস দাওয়াত দিয়েছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিয়েছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ হতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে না। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপর কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। এক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমার বাচ্চাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না। এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন। ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধূলিসাৎ হয়ে গেল। একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে, কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই। এটা যুদ্ধ না, এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না, এটা একপাক্ষিক গণহত্যা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল। বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে, কিন্তু শান্তি আসেনি, বরং নতুন রক্তপাত শুরু হলো। 18 মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো। এক রাতে 400 জনের বেশি মানুষ শহীদ হলো, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ। যুদ্ধবিরতি নয়, বরং সেখানে আবারও নির্বিচারে বিমান হামলা চালানো হলো। এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন, আমি ধ্বংসস্তূপের নিচে লাশের সারি দেখেছি। কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই। একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে। এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে? গাজার শিশুরা কোথায় যাবে? সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ। একটা শিশু নাম আমাল, তার পুরো পরিবার গত রাতে একসাথে ইফতার করেছিল। সে খুব খুশি ছিল, কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেবো। সেই রাতেই এক বোমা এসে তাদের ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দিল। আমাল বেঁচে আছে, কিন্তু তার বাবা মা নেই। তার ছোট ভাইটি তার হাত ধরে শুয়েছিল, কিন্তু এখন সে নিথর। গাজার প্রতিটি শিশুই এখন এতিম। তারা আর বাবা মায়ের গল্প শুনবে না, তারা আর স্কুলে যাবে না, তারা আর খেলতে পারবে না। তাদের জীবন এখন একটাই, জীবন থেকে পালাও। এই বর্বরতা কি প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো? আর যদি লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিস, বার্লিন এমন একটা হামলা হতো, তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকতো? যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো, তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করতো? যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত, তাহলে কি বিশ্ব চুপ থাকতো? যদি লন্ডন শহরে একটা স্কুলে 300 শিশু নিহত হতো, তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করেই থেমে যেত? না, তখনই বিশ্ব মানবতা জেগে উঠত, তখনই জাতিসংঘ চিৎকার শুরু করত। কিন্তু যেহেতু এই হত্যাযজ্ঞ গাজায় হচ্ছে, তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছে। কিন্তু এই নীরবতা কি চিরকাল থাকবে? একজন বাবা তার মৃত সন্তানের নিথর দেহের পাশে বসে আছে। শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি, একটা সূর্য, একটা ঘর আর একটা ছোট্ট পরিবার। কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে। সে বাবা এখন নিঃস্ব। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না, কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন, কবে থামবে এই গণহত্যা? ইসরায়েল কি চায়? ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করবে, তত সহজ হবে তাদের দখলদারি। প্রথমে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিল, তারপর তাদের ঘর বাড়ি ধ্বংস করলো, তারপর তাদের খাদ্য পানি বন্ধ করলো। এখন তারা একে একে হত্যা করছে, যাতে কেউ
বেঁচে না থাকে। এটা ধ্বংসের একটা পরিকল্পিত নীতি। এটাকেই বলে এথনিক ক্লিনজিং। ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত নয়। গাজা পুড়ছে, কিন্তু শুধু গাজা নয়, এই আগুন একদিন পুরো বিশ্বকে গ্রাস করবে। আজ যদি ফিলিস্তিন মুক্ত না হয়, তাহলে মানবতা কোনোদিন মুক্ত হবে না। আর যদি গাজার শিশুরা বাঁচতে না পারে, তাহলে পৃথিবীর কোনো শিশুই নিরাপদ নয়। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে একদিন আমাদের ঘরেও আগুন লাগবে, তখন কেউ আমাদের জন্য কথা বলবে না। এখন প্রশ্ন হলো, এই হত্যাযজ্ঞ কবে থামবে? পৃথিবী কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে? আজ গাজার রাস্তায় শিশুরা কাঁদছে, তাদের বাবা মা মৃত, আর আমরা যারা নিরাপদ ঘরে বসে এই ঘটনা দেখছি, আমাদের কি কিছুই করার নেই? অন্তত কণ্ঠ তো তোলা যায়। বিশ্বজুড়ে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, কারণ গাজার মানুষ শুধু একটা জিনিস চায়, জীবন। গাজার আকাশে আজও আগুনের গোলা উড়ে বেড়াচ্ছে। বাচ্চারা যখন মায়ের কোল জড়িয়ে ধরে কাঁদছে, তখন ইসরায়েলের যুদ্ধ বিমান তাদের ঘরগুলো একের পর এক মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই নৃশংসতা কেবল গাজার বিরুদ্ধে নয়, একটা মানবতার বিরুদ্ধে নৃশংসতা, এটা মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। তাই আজ যারা আমার এই এপিসোডটি দেখছেন, তাদের সকলেরই মনে রাখা উচিত, গাজার মানুষ আজ আমাদের সাহায্যের জন্য চেয়ে আছে। আমরা কি চুপ থাকবো, নাকি তাদের পাশে দাঁড়াবো? পৃথিবীর বিবেক কি জাগবে, নাকি আরো হাজারো শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে নিঃশব্দে? মাহমুদ নামের এক ছোট্ট ছেলেকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে বের করেছিল। তার নিথর দেহের পাশে ছিল একটা স্কুল ব্যাগ। ব্যাগের ভেতরে লেখা একটা ছোট্ট চিঠি, আম্মু, যুদ্ধ কখন শেষ হবে? আমি কি বড় হতে পারবো? আমি ডাক্তার হতে চাই। এই চিঠির উত্তর কে দেবে? ইসরায়েল, আমেরিকা, জাতিসংঘ, নাকি সেই বিশ্ব যারা শুধু চোখ বন্ধ করে রাখে? মাহমুদ আর বড় হবে না। গাজার ফাতেমা আর কখনো লাল জামা পরবে না। এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু গাজার মানুষ নয়, চাপা পড়েছে বিশ্ব মানবতা। যদি আজ ফিলিস্তিন মুক্ত না হয়, তবে পৃথিবীর কোনো মানুষই মুক্ত নয়। যদি এক জাতিকে নিশ্চিহ্ন করা যায়, যদি শিশুদের নির্বিচারে হত্যা করা যায়, যদি কারো ভূখণ্ড দখল করে পুরো একটা জনগোষ্ঠীকে শরণার্থী বানিয়ে ফেলা যায়, আর বিশ্ব কিছুই না বলে, তবে সেই বিশ্বে একদিন কেউ নিরাপদ থাকবে না। দুটা বিষয় নিয়ে আলোচনা করব, দুটোটা বিষয়ই ভারতের সাথে সম্পর্ক। একটি বিষয় হলো সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বিজেপি সরকারই দায়ী, বলেছেন জামাতের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। আরেকটি বিষয় হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কারণে উভয় সংকটে পড়েছে ভারত। দুটা বিষয়ই লিখেছেন মানবজমিন পত্রিকা। আমি সর্বপ্রথমে তুলে ধরছি জামাতের মহাসচিব কি বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিজেপির মদতপুষ্ট বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ সাম্প্রতিক গোষ্ঠীগুলোর উস্কানির কারণে ভারতের বিভিন্ন এলাকায় বারবার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে। এজন্য বিজেপি সরকারই দায়ী। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, মুঘল সম্রাটের আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্র নাগপুরে হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতের মুঘল সম্রাটের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আওরঙ্গজেব রাহিমা কুমুল্লাহ। রাহিমা কুমুল্লাহ শব্দটা আমি একজন সম্রাটের উপরে করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল নিশ্চয়ই উনি এটার সম্পর্কে ব্যাখ্যা জানেন এবং এটার অর্থ জানেন, যে এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক মানুষদের উপরে করা হয়। তাই আওরঙ্গজেব কতটুকু ইসলাম প্রিয় ছিলেন সেটা প্রকাশ করলেন জামাতের মহাসচিব এই রাহিমা কুমুল্লাহ লেখার মাধ্যমে, আমি মনে করছি। তার কবর সরানোর দাবিকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রের নাগপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ার কারণে সেখানে কারফিউ জারির মতো ঘটনা অত্যন্ত অন্যায় ও অমানবিক ও দুঃখজনক, বলেছেন জামাতের মহাসচিব। তিনি বলেন, বিজেপি সরকার এ ধরনের সাম্প্রদায়িক তৎপরতায় জাতিসংঘ কর্তৃপক্ষ ঘোষিত মানবাধিকার ও ধর্মীয় অধিকার সম্পূর্ণ পরিপন্থী। জাতিসংঘের রুলসের বাইরে গিয়ে এই কাজগুলা বিজেপি সরকার ভারতে করছে বলে তিনি কিন্তু এখানে উল্লেখ করছেন। জাতিসংঘকে উনি সরাসরি জাতিসংঘের আইনটা উনি এখানে তুলে ধরেছেন। বিজেপি সরকার ভারতে বসবাসকারী 20 কোটি অধিক মুসলমানকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। 20 কোটি মুসলমান ভারতে বসবাস করে, আর তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য গভীর ষড়যন্ত্রে বিজেপি সরকারকে দায়ী করেছেন তিনি কিন্তু এর আগে বা পরে অন্য কোনো সরকার, অন্য কোনো রাজনৈতিক দলের কথা এখানে উল্লেখ করেন নাই। ভারত সরকার মুসলমান নিধনের ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। উনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে বড় দায়িত্ব বলে উনি উল্লেখ করেছেন। এখানে আরো বলেছেন, ভারতে মুসলিম নিধন বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ এবং ওআইসি সহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান গোলাম পরোয়ার। ভারতে মুসলিম নিধন বন্ধ করার জন্য
এখানে যাতে করে আর কোনো মুসলিম হত্যা না হয় সেটার জন্য বন্ধ করে, সেজন্য জাতিসংঘ এবং আমরা সবাই জানি যে ওআইসি একটা বড় মুসলিম শক্তিশালী সংগঠন, সেই ওআইসির কাছে উনি দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এই দাবিকে সমর্থন করি এই কারণে যে এইরকম দাবি যদি সব জায়গা থেকে উঠে তাহলে কোনো একদিন এই ধরনের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আর 20 কোটি মানুষকে সরিয়ে ফেলা যাবে বা 20 কোটি মানুষকে শেষ করে ফেলা যাবে এই ধরনের কোনো কিছু হয়তো করা যাবে না, কিন্তু যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে তারা তো আর জীবনে কোনোদিন দুনিয়ায় ফেরত আসবে না। এটা জন্য ভারতকে অবশ্যই ওআইসি এবং জাতিসংঘ কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা যারা এই নিউজটা শুনলেন, আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি, আপনারা কি চান আসলে এবং আপনারা কি বুঝলেন এখান থেকে? সত্যিকার অর্থে তিনি যে কথাগুলো বলেছেন সেটাই কি ভারতে ঘটছে, নাকি জামাতের মহাসচিব বাড়িয়ে বলেছেন? যেহেতু আওয়ামী লীগের সাথে আর বিজেপির সাথে জামাতের খুব সম্পর্কটা খুবই সিংহ আর মহিষের মতো, তাই সেই কারণে জামাত কি বাড়িয়ে বললেন না সত্য বললেন, বিষয়টা বিবেচনা করে আপনারা কমেন্টস লিখবেন, আমি আপনাদের কমেন্টস দেখবো ইনশাআল্লাহ। এর পরের যে বিষয়টা আসছে সেটা হলো নিক্কেই এশিয়ার রিপোর্ট, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত। বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উভয় সংকটে পড়েছে ভারত। এটা কি সংকটে পড়লো আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি মানব জমিন থেকে। এ খবর দিয়ে নিক্কেই এশিয়া বলেন, যদিও আকারে অনেক ছোট তবু ঐতিহ্যগতভাবে বৌরি সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংলাপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের নতুন করে আলোচনা সংলাপ এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন করে গঠন করা এবং উন্নয়নের বিষয়টা এগিয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের কারণে। আসলে এই কথাটার বিহাইন্ডে থেকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সকল কিছুর জন্য মূল চাবিকাঠি যিনি নাড়ছেন বা যিনি করতে পারছেন। এর আগে 54 বছর আমাদের অন্যান্য সরকারগুলা সেভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারে নাই বা দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি এবং উন্নয়নে এতটা কাজ করতে পারেন নাই। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, কিন্তু তিনি সময় পান নাই। আমরা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সেই জায়গায় আসলেই আমরা কাউকে দেখতে পাই নাই। ওনার দলকে পেয়েছি, ওনার ওয়াইফকে পেয়েছি, বা তারপরে সেনাবাহিনীর আরেকজন জেনারেল এরশাদকে পেয়েছি। আর আওয়ামী লীগ তো কখনোই পাকিস্তানের সাথে সম্পর্ক করবে না বা করেন নাই। তাই আমরা কিন্তু বঞ্চিত ছিলাম। সেই বঞ্চিতটা থেকে যদি এখন আমাদের উন্নয়নের ধারাটা উন্মোচন করে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে জাতি দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশের মানুষ কিন্তু স্মরণ রাখবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রিয় দর্শক, এখানে লিখেছেন সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়েছে। প্রিয় দর্শক, সেই জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে শোনার জন্য সারা বিশ্ব নেতারা যেখানে অপেক্ষা করছিলেন এবং বিশ্ব নেতারা যাকে উষ্ণ সম্বর্ধনা দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, জুলাই বিপ্লবের ইতিহাস ওখানে তুলে বিশ্ববাসীকে উনি জানিয়ে দিয়েছিলেন, তারপর থেকে আসলে ঘৃণায় পড়ে গেছে ভারত, ঘৃণায় দীক্ষার খাচ্ছে শেখ হাসিনা। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমাদের উন্নয়নের কথা এখানে তুলে এনেছেন। এর 2 মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইল ফলক। প্রিয় দর্শক, আমি শুধু আপনাদেরকে একটু এই রমজানের কথা মানুষ বেশি বেশি লেখছে, আমি শুধু একটু স্মরণ করে দিচ্ছি। 20 টাকা কেজি পেঁয়াজ আপনারা গত 20 বছর নাকি খেতে পারেন নাই, সত্যি কিনা কথাটা আপনারা কমেন্ট করে লিখবেন। কেউ কেউ লেখছে মাসুক ভাই আমার জীবন দশায়, যাদের বয়স 30-35, আমার জীবনে কখনো 20 টাকা পেঁয়াজ রমজান মাসে 100 টাকায় 5 কেজি পেঁয়াজ ডেকে ডেকে চিৎকার করে বিক্রি করছে বাংলাদেশে আর কোনোদিন দেখি নাই। এই 25 টাকা কেজি আলু আর 15 টাকা কেজি টমেটো, এই ধরনের বাজার যেই সুন্দরভাবে আমরা রমজানটা পালন করছি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। আসলে এটার ভিতরে দোয়া, আপনি যে অবদানটার কথা বলছেন এটা তো আছে, উনার কাজের অবদানের জন্য আমরা সেলুট দিলাম, ধন্যবাদ দিলাম। রিয়েলিটি আরেকটা জিনিস একটু চিন্তা করেন, আমার ভিতরে কত মানুষ আছে গরিব, দিনে 400-500 টাকা রোজগার করা অনেক কঠিন হয়ে যা, তাই পরিবারের জন্য 2-3 কেজি চাউল কিনা, ডাল, বিদ্যুৎ, গ্যাস, পানি সবকিছু কিনে ঘরে ফিরা এবং তাদের সংসার চালানো যে কঠিন ছিল, এবং রমজান আসলে যে তারা একটা বেগুন কিনে খেতে পারেন নাই। আমাদের এর আগের প্রধানমন্ত্রী কুমড়ো দিয়ে বেগুনি বানানোর গল্প বলে আরো কত কিছু করলেন। প্রিয় দর্শক, সেই জায়গাটায় যে মানুষগুলা যে তৃপ্তির সাথে একটু ইফতার খাচ্ছে, তৃপ্তির সাথে যে একটু সেরি খাচ্ছে, এই দোয়াটা আপনি করেন আর না করেন, নাম নেন আর না নেন, অন্তর থেকে কিন্তু ওই সরকারের প্রতি চলে যা, যে সরকার এই সুবিধাটা করে দেয়। এটা যেই করে দেব, যে যখনই করেছে, বা এখন যে রাজনৈতিক দলগুলা আপনার জন্য ওই যে গরিব মানুষের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছে তার ঘরে, যে দলগুলা ওই যে অসহায় নারী যার দেখাশোনার কেউ নাই তার জন্য ইফতারির একটা প্যাকেট দিয়ে আসছে, যাতে করে পুরা মাস জুড়ে কম বেশি সে ইফতারি খেতে পারে বা পুরা মাস জুড়ে সেরিতে সে কম বেশি খেতে পারে, এই যে খাবারগুলা পৌঁছিয়ে দিচ্ছেন ধনী মানুষরা নিজে নিজে নিজ হাতে করে দিচ্ছেন, আপনারা যে কত বড় পরকালের জন্য ব্যাংকের সম্পদ জমা করছেন, সেটা পরকালে গিয়ে আমরা সবাই পুরস্কৃত হব। এটা আমি প্রাসঙ্গিকভাবে নিয়ে আসলাম কথাটা। এবার আমি চলে যাচ্ছি নিউজটার ভিতরে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য পরিমাণ ছিল মাত্র $1 মিলিয়ন, যার প্রধান অংশ ছিল তুলা বা পাট, অর্থাৎ পাকিস্তান থেকে আমরা তুলা আর বাংলাদেশ থেকে পাকিস্তান পাট রপ্তানি করা হতো। ফেব্রুয়ারিতে জাপান সফরের সময় দুই দেশের সহযোগিতার জন্য সম্ভাবনার উপর জোর দেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান আসিফ চৌধুরী। বিশেষ করে চিনি উৎপাদনের ক্ষেত্রে জোর দিয়েছিলেন তিনি। চৌধুরী বলেন, বাংলাদেশের বিশাল রাষ্ট্রায়ত্ত চিনি কারখানা কাঠামো রয়েছে, তবুও আমাদের চিনি আমদানি করতে হয়। প্রিয় দর্শক, আমাদের চিনি কলগুলা বন্ধ করে দিয়ে আমরা ভারত থেকে চিনি এনে এতটা দিন খেয়েছি। আমাদের নিজের থাকার পরে নিজে উৎপাদন না করে আমাদের শ্রমিকদেরকে বেকার বানিয়ে, গরিব বানিয়ে, যে শ্রমিকরা ওখানে ধরেন 15-20 হাজার টাকা 10 হাজার টাকা চাকরি করতেন, তার চাকরিটা চলে গেল, তখন সে আর কি করবে? সে তো কাজটা ওটাই শিখেছিলেন। তাই এভাবে আমাদেরকে দরিদ্র বানানোর যে পরিকল্পনা, বাংলাদেশের মানুষ কিভাবে দরিদ্র বানানো যায়, কলকারখানা বন্ধ করে দেওয়ার ভিতরে এটা একটা বড় মাপের ষড়যন্ত্র থাকে, লম্বা সময়ের ষড়যন্ত্র থাকে। তো সেখানে পাকিস্তানের সাথে তবু আমাদের চিনি আমদানি করতে হয়, কারণ আমাদের নিজস্ব উৎপাদন যথেষ্ট নয়। পাকিস্তানের বিনিয়োগ আমাদের বিদ্যমান কারখানাগুলোকে আধুনিকরণ করতে এবং বাংলাদেশের বাজারে চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। পাকিস্তান চিনি কারখানায় বিনিয়োগ করবে, সেটা আমাদের সাথে বলেছেন আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আসিফ চৌধুরী সাহেব তার জাপান সফরে পাকিস্তানের সেই জায়গা থেকে ওই ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে উনি কথা বলেছেন এবং বলে পাকিস্তান থেকে আমরা সুবিধা নিচ্ছি চিনি কলগুলা উন্নয়নের জন্য। এখানে লাগছে শুধু অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নই নয়, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সামরিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। বিভিন্ন জায়গায় সামরিক, শিক্ষা, আমরা সবকিছুতে তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হচ্ছে। জানুয়ারিতে বাংলাদেশে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। বাংলাদেশের একটি সামরিক বাহিনীর উচ্চ কর্মকর্তারা পাকিস্তান জানুয়ারিতে সফর করেছিল। যৌথ সামরিক মহড়া ও অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে পারস্পরিক বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী বিনিময় এবং ঢাকায় পাকিস্তানের একজন খ্যাতমান শিল্পীর পরিবেশনা দুই দেশের সংস্কৃতি সম্পর্কে আরো গভীর সম্পর্ক তৈরি করে। প্রিয় দর্শক, আমরা এই কথাগুলা এতক্ষণ পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক নিয়ে শুনলাম। এবার আমরা একটু ভারতের সমস্যাটা কোথায় সেই বিষয়টায় চলে যাচ্ছি। এখানেই যা লিখেছে, ভারতের বিষয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউন বাংলাদেশ সম্পর্কে ভারতের জানা উচিত এমন 10টি বিষয় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা ট্রিবিউন এই তারা শিরোনামটি দিয়ে 10টি বিষয় তুলে ধরেছে। তাতে ভারতের মনোভাবের কড়া সমালোচনা করা হয়। ভারত যে মনোভাব নিয়ে বাংলাদেশের সাথে থাকে সেটা কড়া সমালোচনা করে এই নিউজটিতে সবচেয়ে বিরক্তিকর হলো, ভারতের মনোভাবের কড়া সমালোচনা করে বলা হয় সবচেয়ে বিরক্তিকর হলো, তোমরা আমাদের কারণেই স্বাধীন হয়েছ। এই পুরাতন বুলিটা ভারত ইতিমধ্যে দিয়েছে যে আমরাই বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করে দিয়েছি। এই বুলিটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। 1971 সালে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে এ নিয়ে অহংকার করার সময় শেষ হয়েছে বলে উল্লেখ করেন পত্রিকাটি। বাংলাদেশের স্থিতিশীল করার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের প্রশাসন আর তাদের। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।